আমি লাস্ট 24তম ব্যাগ ব্লাড ডোনেট করেছি আজ থেকে 3 দিন আগে। যেমন পরিশ্রম করছি তেমন ভালোবাসার মানুষ পাইছি। আমাকে মানুষ ভালোবাসে, এই স্বেচ্ছাসেবক কাজটার জন্যই আমাকে মানুষ ভালোবাসে। সাংবাদিকতা পাশাপাশি সামাজিক কার্যক্রম করো। আমি যদি তোমাকে বলি যে তুমি কোনটাতে নিজেকে পরিচয় দিতে পছন্দ করো? আমি নিজেকে সবচেয়ে পরিচয় দিতে পছন্দ করি স্বেচ্ছাসেবক। আমি তো টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। হাসিবুল হাসান আরিফ। আরিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো আসলে যে কোনো উৎসাহ, যে কোনো অনুপ্রেরণা একটা মানুষের কাজের ক্ষেত্রে অনেক কর্মপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায়। আজকে আমার যে গেস্ট, তার যে আসলে কার্যক্রম, এই কার্যক্রমগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যেন এই কার্যক্রম, আজকের এই প্রোগ্রাম তার জন্য উৎসাহ হয়, সে যেন আসলে সামনের দিন এগিয়ে যেতে পারে। আসলে প্রথমে আরিফের কাছে জানতে চাই যে তোমার দুইটা কাজ তুমি করো, একটা হলো সাংবাদিকতা পাশাপাশি সামাজিক কার্যক্রম করো। আমি যদি তোমাকে বলি যে তুমি কোনটাতে নিজেকে পরিচয় দিতে পছন্দ করো? আমি নিজেকে সবচেয়ে পরিচয় দিতে পছন্দ করি স্বেচ্ছাসেবক। আমি একজন স্বেচ্ছাসেবক, এটা আমার অনেক গর্বের। আর এই স্বেচ্ছাসেবক, আমার নামের আগে স্বেচ্ছাসেবক নামটা বসানোর জন্য আমি অনেক পরিশ্রম করছি। আমি যেমন পরিশ্রম করছি তেমন ভালোবাসার মানুষ পাইছি। আমাকে মানুষ ভালোবাসে, এই স্বেচ্ছাসেবক কাজটার জন্যই আমাকে মানুষ ভালোবাসে। আচ্ছা, কোন ধরনের স্বেচ্ছাসেবী কাজ তুমি করো একটু দর্শকদের বলো। আমি বিশেষ করে আপনার যদি বলি রক্ত ম্যানেজের বিষয়টা, আমি 2015 শেষে থেকে আমি কিন্তু ব্লাড নিয়ে কাজ করি। আমি বগুড়ার দুইটা সুনাম 2015 মানে অ্যাটলিস্ট 10 বছর। জি, আমি বগুড়ার দুইটা সুনাম ধন্য সংগঠনে কাজ করছি। প্রথম সংগঠন ছিল আমরা করব জয় নিশ্চয় মতসেবা সংগঠন, সেটার পরিচালক ছিল এবং প্রতিষ্ঠাতা ছিল রাসেল মণ্ডল। আমি ওনার হাত ধরেই স্বেচ্ছাসেবক কাজে আসি। পরে যে সংগঠন জাগো বগুড়া, যেটা আপনার উদ্বোধন হয় 2017 শেষের দিকে, এটার সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি সভাপতি আতিক রহমান এবং প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিল ওয়াফিক শিবলু। মূলত এই দুইজনের হাত ধরে আমি এখন পর্যন্ত আমি স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত আছি। আসলে তোমার লাইফ তো কেবল শুরু, তুমি কেবল জীবন শুরু করেছো, যদিও তোমার গণ্ডি অনেক অল্প। তারপরে যে অল্প কাজের মধ্যে তুমি যে সামাজিক কাজ করো, এতে তোমার কাছে আত্মতৃপ্তি কেমন? কারণ এখানে তো আসলে ফিডব্যাক বলতে আমরা যদি বলি কাজ করলে টাকা পাওয়া যায়, এখানে তো আসলে রিটার্ন নেই। সেক্ষেত্রে তোমার পড়াশোনা, পরিবার, সামাজিকতা, এই সব কিছুর মধ্যে থেকে তুমি যে রক্তদান সংগঠনের কাজ করছো বা ছোট ছোট সামাজিক কাজগুলো করো, সেক্ষেত্রে আসলে তোমার প্রতিবন্ধকতা কি সৃষ্টি হয়েছে? কিরকম সমস্যায় পড়েছো বা পড়ুনি? আমি স্বেচ্ছাসেবকের কাজে এসে সমস্যা তেমন একটা পড়ি নাই। কারণ এই কাজে বগুড়ার মানুষ বলেন, সাধারণ মানুষ বলেন, প্রশাসন বলেন, ব্যবসায়ী বলেন, সবাই আমাকে সহযোগিতা করেছে। আমি সর্বদিক থেকে সবসময় সহযোগিতা পেয়েছি। বগুড়ার যে সাবেক পুলিশ কর্মকর্তা যারা ছিল, বিশেষ করে SM বদিউজ্জামান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ছিল, হুমায়ুন আহমেদ, তারপরে এরকম আরো 2-4 জন অফিসার ছিল, যারা আমাদের মতো ছোট ছোট স্বেচ্ছাসেবক দিয়ে সব দিক দিয়ে সহযোগিতা করেছে। আমি আপনাকে মূলত তুমি স্বেচ্ছাসেবকের রক্তটা নিয়ে কাজ বেশি করেছো। হ্যাঁ, আমি রক্ত নিয়ে এই পর্যন্ত তোমার জানা মতে তুমি কত ব্যাগ রক্ত ব্যক্তিগতভাবে দিয়েছো? তোমাকে যদি বলি তোমার লাস্ট ব্যাগ কততম ব্যাগ? আমি লাস্ট 24তম ব্যাগ ব্লাড ডোনেট করেছি আজ থেকে 3 দিন আগে, রাত্রি 12টার পরে একজন গর্ভবতী আপুর জন্য। আচ্ছা, আর যদি বলি যে তোমার এই সংগঠনের মাধ্যমে বা তোমার হাত ধরে কতজন মানুষ এ পর্যন্ত রক্ত পেয়েছে সম্ভাব্য? আমার স্বেচ্ছাসেবী সংগঠন জাগো বগুড়া, আমি লং টাইম জাগো বগুড়ার হয়ে কাজ করছি। লং টাইম জাগো বগুড়ার হয়ে কাজের ক্ষেত্রে সংগঠন, অর্থাৎ সংগঠনের সদস্যরা যারা আছে তাদের সংগঠনের ম্যানেজ যেটা বলা চলে, সেটাতে প্রায় 3000 পার হবে, 3500-3700 ব্যাগ। এটা তোমার জানা মতো, এবং এটা আমাদের লিস্টও আছে। তোমাদের পুরো সংগঠন এ পর্যন্ত এটাই? হ্যাঁ, পুরো সংগঠনের ওটা, সংগঠনের আমি সহ উভয় সদস্যরা এই 3500 ব্যাগ রক্ত জাগো বগুড়া থেকে মানুষকে ম্যানেজ করে দিয়েছে। এই যে রক্ত যখন একটা মানুষকে তোমরা দাও, এই দৃশ্যটার কোনো ঘটনা তোমার মনে আছে যেটা বলার মতো? আমি আমার বিষয়ে বলি, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে আমি যখন ক্লাস 4-এ পড়ি। বাবা অনেকটা বাঁচার কথা না, যমুনা সেতুর উপরে সে অ্যাক্সিডেন্ট করে, ওখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আসে, সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। তো আমি তখন ছোট, বাবার জন্য আমার করার মতো কোনো কিছু শক্তি, তোমার বয়স 10-12 বছর। হ্যাঁ,
আমার গায়ে তখন শক্তি ছিল না, আমি চাইলেও কিছু করতে পারতাম মানে পারি নাই, কান্না করা ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। তো বগুড়া থেকে বাবাকে যখন ঢাকায় নিয়ে যাওয়া হয়, তো ঢাকার যে রক্তগুলোর প্রয়োজন পড়ে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বাবাকে রক্ত দেয়। মানে এই বিষয়টা আমার আম্মুর কাছ থেকে যখন শুনছি যে স্টুডেন্ট আমার বাবাকে রক্ত দিয়েছে, তো তখন থেকে আমার মনের মধ্যে একটু অনুপ্রেরণা জাগে। তো আমি যদি কোনোদিন সুযোগ পাই মানুষকে রক্ত দিব। 2014 সালে 12-র পরে আর কি 14 সালে আমি তখন নতুন নতুন ফেসবুক চালাই। আম্মু আমাকে একটা ফোন কিনে দিয়েছিল। তো নতুন নতুন ফেসবুক চালাই। ফেসবুকে একটা গ্রুপে এরকম একটা পোস্ট দেখি যে বগুড়া মোহাম্মদুল্লাহ হাসপাতালে একজন গর্ভবতী বোনের জন্য ও পজিটিভ রক্তর প্রয়োজন। তখন তো আমি ছোট, আমার বয়স 18 হয়েছে আর কি। তো আমি কাউকে না বলে, কাউকে না জেনে, সাথে কাউকে নেই নাই, আমি একাই হাসপাতালে চলে গেছি। আমি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে একাই হাসপাতালে গেছি। ওখানে তারা আমাকে দেখে রক্ত নেবে না। আমি আমার মনে জোরে বলছি হ্যাঁ আমি রক্ত দিয়ে যেতে পারবো। তো তারাও যখন রক্তটা ম্যানেজ করতে পারছিল না, তখন এক পর্যায়ে তাদেরকে আমি বাধ্য করি যে আমার কাছ থেকে নেন। তো যখন তাকে আমি মানে ব্লাডটা দেওয়ার রুগীর যে লোক আছে তারা আমাকে ছাড়ে না, যে ভাইয়া বেবিটা হোক, আপনি দেখে যান। তো আমি রক্ত দেওয়ার 45 মিনিট পর ওটি থেকে বেবিটা বের করছে। মানে বেবিটা ছেলে বেবি হয়েছিল। মানে সেই মুহূর্তটা আমার খুব গর্বের যে মানে আমার 2014 সালের ঘটনা। হ্যাঁ 2014 মানে এটা কি সালের ফার্স্ট ব্যাক তোমার রক্ত দেওয়া? হ্যাঁ আমার ফার্স্ট ব্যাগ। আচ্ছা, এই মানে বাচ্চাকে যখন দেখলা বা তাদের যখন আনন্দ দেখলা, এটা মানে ভুলবার না এরকম আর কি? এটা আমি কখনো ভুলতে পারি না। আমি মানে ফার্স্ট 2014 সালে রক্ত দেওয়ার পর আমি 2025 সালেও রক্ত দিয়েছি, কিন্তু 2014 যে স্মৃতি এটা আমি ভুলতে পারি মানে না। ওই ফিলিংসটা, জি ওই নিজের ভালো লাগাটা এরকম জি। আর কখনোই রিটার্ন আসেনি কোনো সময় লাইফে? না না। মানে এই 14 সাল থেকে কি তোমার কার্যক্রম শুরু হয়ে গেল? জি, আমি 14 সাল থেকে ব্লাড নিয়ে কাজ করি। 2015 সালে একটা সংগঠনে কাজ শুরু করি। সেখানে প্রায় 1.5 বছরের মতো কাজ করেছি আমি ওই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি ছোট্ট সদস্য থেকে আমাকে ওই অবধি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল আমার কাজের জন্য। তো তারপর কোনো একটা কারণে আমি ওই সংগঠন থেকে যখন বের হয়ে আসি, তখন ওয়াফিক শিপলু, জাগো বগুড়ার যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং জাগো বগুড়ার সভাপতি আতিক রহমান, আমি তাদের হাত ধরে এই জাগো বগুড়া সংগঠনে যেটা আমরা পথ শুনেছি চলা শুরু করি। এই যে তোমার বয়স এখন মেবি কত হবে, 25-26 বা? আমার বয়স এখন 28 বছর। মেবি 25-26 বা 28। আসলে এই সময়ে এই আমরা বলতে পারি আসলে সামাজিকতার সমাজ যে অবস্থা আমরা যেভাবে দেখছি ছেলেরা, তার মধ্যে থেকে নিজেকে যে তুমি এই যে সেপারেট করলা, আমরা যদি তোমাকে প্রশ্ন করি যে আসলে তুমি কেমন আছো, বা যারা বিপদে গেছে যে ছেলেরা তারা কেমন আছে, সেক্ষেত্রে তুমি কেমন আছো, বা তাদের তোমার বন্ধু বান্ধব যারা আসলে সুশৃঙ্খল লাইফ লিড করছে না তারা কেমন আছে? আমি এই বিষয়ে আমি আপনাকে যেটা বলি, প্রথম হচ্ছে আমি একজন ভালো মানুষের সন্তান। আমার বাবা মা যথেষ্ট ভালো মানুষ, তার পরোপকারী। সেটা প্রথম কথা হচ্ছে আমার বাবা খুব ছোট্ট একটা চাকরি করে আমাদের সংসার চালায়। অভাব দেখেই বড় হওয়া, সেখানে খারাপ হওয়ার মতো রাস্তা আমার কাছে ছিল না। আমি বরাবর পরিবারকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসাই আমাকে ভালো করে তুলেছে। চমৎকার একটা কথা বলছো। আসলে তাহলে পরিবারের বন্ডিংটা আমরা যদি বলি, এখনকার সামাজিকতার যে ছেলেরা বিপদে গেছে, তা সেক্ষেত্রে তুমি একজন ইয়াং ছেলে হিসেবে তুমি কি এটাকে কোন মানে এটার পার্সেন্টেজ কত দিবা, যে একটা ছেলে যদি বিপদে যায়, সে যদি মানসিকভাবে প্রশান্তিতে না থাকে, মানসিকভাবে শান্তিতে না থাকে, এটা একটা কারণ যদি আমরা বলি, সেক্ষেত্রে পারিবারিক বন্ডিংটা কত পার্সেন্ট তুমি দিবা? যেহেতু তুমি বলেছো যে পরিবারের মুখের দিক দেখলেই আসলে আমার আর অন্যায় করার মতো, সেক্ষেত্রে তুমি পার্সেন্টেজ কত দিবা? এটাকে 100% দিবা, না 50% দিবা, না 60% দিবা, না 80% এটা দিবা? কি আমি আমাকে দিব? তুমি এই সোসাইটির জন্য কতটুকু দিবা, যে তুমি পরিবারের তোমার জন্য- নিজের জীবনে যেটা তুমি দেখেছো, মানে আমি আমার পরিবার নিয়ে বলবো। তোমার লাইফ থেকে তুমি যদি মিলাও আর 10 জনের কাছে যারা বিপথে গেছে, সেক্ষেত্রে এই বিপদে যাওয়ার পিছনে পরিবারের বন্ডিং না থাকাটাকে তুমি কত পার্সেন্ট দেবা? পরিবারের বন্ডিং না থাকাকে আমি মনে করি যে, আমি আমার ক্ষেত্রটা বলি আপনাকে, আমি যে একবারে ভালো হয়েছি তা না, আমাকে আরো ভালো হতে হবে। আর 10 জন যে বিপথে গেছে, যারা আছে আর কি, খারাপ পথে আছে, আমি মনে করি যে ওরা তো ভালো হবেই। আমি যে একবারে ভালো তাও না,
আমাকে আরো ভালো হতে হবে পরিবারের জন্য। মানে মেন কথা, ভালোর তো শেষ নেই, তুমি জি। ভালো হতে চাও। জি। এই ভালো হওয়ার উৎসাহটা তোমার পরিবার জি। বা তোমার নিজের সামাজিকতা থেকে তুমি যেটা দেখেছো। জি। কারণ এই সময় তো অনেক ছেলেরা আজকে জেলে আছে, মাদকাসক্ত আসক্ত হয়ে গেছে। মানে লাইফের যুদ্ধের বয়সটা হলো এইটা, যেটা তুমি পার করছো। এর চেয়ে আসলে লাইফের যুদ্ধ করা বা লাইফকে সংযত করা বা লাইফকে চেনা এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন। সেক্ষেত্রে তুমি এই সময়ে নিজেকে নিয়ে সামাজিকতাতে ব্যস্ত আছো। এই যে আসার পিছনে তাহলে আমরা বলবো যে পরিবারের একটা বিশাল জি। বাবা মার সাথে সম্পর্ক। জি। এটা আমি তোমার কাছে জানতে চেয়েছি যে এইটার পার্সেন্টেজ তুমি বলেছো যে অনেক অংশেই। থ্যাংক ইউ। আসলে আমরা নেক্সট যদি প্রশ্নতে চলে যাই, এই যে সামাজিক কাজগুলো যে করো, যখন তুমি কোনো রিটার্ন পাও না তখন তোমার কষ্ট হয় না? রিটার্ন পাই না, কষ্ট হয়, কিন্তু কারণ তুমি এক জায়গায় রক্ত দিতে যাচ্ছ, রিক্সা ভাড়া তোমার দিতে হচ্ছে, আবার আসতে হচ্ছে, পকেট হতে টাকা নেয়, হাঁটে আসতে হচ্ছে, আবার তুমি ব্লাড দিলে তোমার খাইতে হবে। এই যে তোমার মানে প্রত্যেকটা কাজের পিছনে সামথিং কিছু টাকার দরকার আছে। যখন তুমি এটা পাচ্ছ না তখন তোমার কষ্টটা কি রকম মনে হয়? কারণ তুমি তো উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে না। এই জায়গা থেকে কিছু বলো। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব যে ভালো কাজ করতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না, ইচ্ছার শক্তিটাই হচ্ছে বড়। রক্তদান সংগঠন নিয়ে আমি যখন 2014 সালে কাজ শুরু করি, তখন এই রক্তদান সংগঠন শুধু রক্তর মাঝেই ছিল। যখন 2016 সাল থেকে জাগো বগুড়াতে কাজ শুরু করলাম, শুধু রক্তদান না, এখানে আমরা জাগো বগুড়া 3 বছরে আমরা প্রায় 6টা ভিক্ষুক পুনর্বাসন করেছি। তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ব্যবসা করে। আমরা বগুড়ার বিভিন্ন স্কুলে গাছ লাগাইছি। আমরা ধরেন যে মেধাবী স্টুডেন্ট, আমি তো টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি, কিন্তু যখন শুনছি কোনো মেধাবী স্টুডেন্ট টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, সে ভালো রেজাল্ট করেছে, তাকে আমরা অর্থ যোগান দিয়েছি। মানে আদার্স সামাজিক কাজগুলো তোমরা করেছো? জি। আমি আপনাকে একটা বিষয়ে বলি, বগুড়া সারিয়াকান্দি উপজেলা কুতুবপুর ইউনিয়নের একটা মেয়ের নাম হচ্ছে জেসমিন। জেসমিন আপনার 2021 সালে এসএসসি পাশ করে। 2021-এ এসএসসি পাশ করার পরে জেসমিন যে ইন্টারে ভর্তি হবে তার টাকা নেই। এটা যখন জাগো বগুড়ার সভাপতি আতিক রহমান, যিনি আছে আমাদের সভাপতি মহোদয়, তার কাছে যখন এই খবরটা আসে, তিনি জেসমিনকে 2 বছরের পড়াশোনার খরচ বগুড়ার পুলিশ প্রশাসন, বগুড়ার ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে সহযোগিতা করে জেসমিনকে 2 বছরে আমরা পড়াশোনার খরচ দিয়েছি। জেসমিন 2 বছর পর যখন ইন্টার পাস করেছে, ইন্টার পাস করার পরে সে মেডিকেল পরীক্ষা দিয়েছে। জেসমিন মেডিকেল পরীক্ষায় মানিকগঞ্জ মেডিকেলের চান্স পেয়েছে। মানে তোমাদের এটা বিশাল এখানে একটা আনন্দ প্রাপ্তি। জি। সে যখন মেডিকেলের চান্স পেল, সে আনন্দের সাথে আমাদেরকে জানাইছে যে ভাইয়া আমি মেডিকেলের চান্স পেয়েছি। মানে ওদের প্রাপ্তি তোমাদের কাছে অনেক আনন্দের ছিল। এই সাংবাদিকতায় কবে থেকে আসলা? সাংবাদিকতায় আমার জাগো বগুড়ার প্রতিষ্ঠাতা যিনি আতিক রহমান, উনি মোহনা টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি। উনি মানে আরো অনেক আগে থেকে, মানে তার সঙ্গে আমার পরিচয় হওয়ার আগে থেকে, কিন্তু অনেক আগে থেকে তার পেশাই সাংবাদিকতা। সেই সূত্রে যেহেতু আমাদের সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তিনি সাংবাদিক, তো তারা হাত ধরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে আমার এই এগোনো সাংবাদিকতায়। জেনারেশনের জন্য আসলে তোমার কি বক্তব্য? ইয়াং জেনারেশনদের বক্তব্য, তাদের জন্য তোমার মেসেজ কি? তাদের জন্য আমার মেসেজটা হচ্ছে যে পরিবারকে ফলো করতে হবে। প্রতিটা ইয়াং ছেলেদের জীবনের সবচেয়ে বড় হিরো ভাবতে হবে তার বাবাকে। কারণ একজন পিতাকে যদি তার সন্তান ফলো করে, মানে বাবার কর্ম যে কোনো কর্ম হতে পারে, বাবাই। বাবাকে যদি আমরা ফলো করতে পারি, তো আমরা মনে করব আমাদের জীবনে হয়তো কষ্ট হবে, কিন্তু সফলতার ধাপটা আমাদের অনেক শক্তিশালী হবে। মানে বাবার থেকেই উৎসাহ নিতে হবে, জি, বাবাকেই রিয়েল হিরো ভাবতে হবে। জি। দর্শক, চমৎকার আমরা সময় কাটালাম আরিফের সাথে। আসলে এইটাই সত্য, কারণ বাবা হলো পৃথিবীর সবচেয়ে রিয়েল হিরো, এবং বাবা হলো বলা যেতে পারে যে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় আদর্শ। এইটা যদি একটা সন্তান নিতে পারে, তাহলে এই পৃথিবীতে আসলে তার জন্য সফল হওয়া ততটাই সহজ যতটা আমরা চিন্তা করি, তার চেয়েও সহজ। যেমন আসলে আরিফ
মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, এবং সে বলেছে তার বাবা একটা ছোট চাকরি করে, সেখান থেকে কিন্তু অনেক কিছু তার জীবনে শেখা। তার বাবার রক্ত দেওয়া থেকে তার একটা শিক্ষা নেওয়া, আজকে সে প্রায় 3,000 মানুষের কাছে রক্ত পৌঁছে দিয়েছে এবং আজকে তার 24তম রক্ত দেওয়া। তো আরিফরা যদি সমাজের উৎসাহ পায়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তাদের যদি আসলে গ্রহণযোগ্যতা যদি তারা বুঝতে পারে যে তারা ভালো কাজ করছে, আরিফরা সমাজে আরো অনেক ভালো অবদান রাখতে পারে। আবার কোনো আরিফকে আমরা স্টুডিওতে নিব, তার কর্মজীবনের কথা, তার কাজের পরিধি আমরা জানানোর চেষ্টা করব। যদিও আমরা আসলে তার সব কথা হয়তো আপনাদের শোনাতে পারিনি, অনেক কথাই অন্তরে রয়ে গেছে। তবে আমরা যে কথাগুলো শুনিয়েছি, আমরা যদি এই কথাগুলো যদি আমরা মানে বিনি সুতার মালার মতো গেঁথে দেই, সব কথা আমরা খুঁজে পাবো যে একটা ছেলে কেমন। তো সেরকম একজন আরিফি আবার আসবে, তার কথাগুলো তুলে ধরবো আর কিশোর গল্পকথা অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিশোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।